ড্রাগনকে দেখতে পাই। তিনি মূলত 1000 বছরের পুরানো একটি ড্রাগন ছিলেন, যে শীঘ্রই স্বর্গে আরোহণের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু সত্যিকারের ড্রাগনে রূপান্তরিত হওয়ার ঠিক আগ মুহূর্তে একজন মানব শিশু তাকে দেখে ফেলায় তার উপর দুর্ভাগ্য নেমে আসে। এই ঘটনাটি শুধুমাত্র তার 1000 বছরের সাধনাই বৃথা করেনি, বরং তাকে মরতে ফেলে দেয় এবং একটি শিংহীন সাধারণ ড্রাগনে পরিণত করে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা জিয়াং জে তার সমস্ত রাগ মানুষের উপর ঝাড়তে থাকেন। তিনি যেখানেই যেতেন সেখানকার ঘাস পর্যন্ত শুকিয়ে যেত। ধীরে ধীরে তিনি মানুষের কাছে এক ভয়ঙ্কর অশুভ দেবতা হিসেবে পরিচিতি পান। জিয়াং জে আবারও ড্রাগনে রূপান্তরিত হওয়ার জন্য রুলি নামের এক মহিলা ওঝা বা শামানকে খুঁজে বের করেন, যার শরীর ছিল অত্যন্ত পবিত্র। যদি তিনি রুলির শরীর দখল করতে পারেন এবং রুলি তাকে তার প্রধান দেবতা হিসেবে সেবা করে, তবেই তিনি তার দুর্ভাগ্য কাটিয়ে আবারও ড্রাগন হতে পারবেন। বৃদ্ধ ওঝা আগে থেকেই আজ করতে পেরেছিলেন যে জিয়াংজে তার নাতনির উপর নজর দেবেন, তাই তিনি রুলিকে একটি জাদুকরী পাথর দেন যা অশুভ শক্তিকে দূরে রাখতে সক্ষম। কিন্তু এই বিষয়টি অশুভ দেবতাকে আরও ক্ষুব্ধ করে তোলে। একদিন দাদি যখন একটি পূজা করছিলেন, সেই সুযোগে জিয়াংজে কৌশলে দাদিকে পুড়িয়ে এবং তারপর পানিতে ডুবিয়ে মেরে ফেলেন। গ্রামবাসী মনে করে রুলির কারণে এটি হয়েছে, তাই তারা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে শুরু করে। জিয়াংজে ভেবেছিলেন একমাত্র আত্মীয়ের মৃত্যু রুলিকে মানসিকভাবে ভেঙে দেবে, কিন্তু রুলি দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে সে মরে গেলেও কখনো কোনো অশুভ দেবতার সেবা করবে না। এভাবে 13 বছর পার হয়ে যায়। রুলি এখন একজন দক্ষ চশমা কারিগর। একদিন রাজদরবারের এক বড় কর্মকর্তার জন্য চশমা বানাতে গিয়ে সে সেখানে এক অদ্ভুত অশুভ শক্তির উপস্থিতি টের পায়। সে ঝামেলায় জড়াতে চায়নি, কিন্তু একটি এক পাওয়ালা ভূত সেখানে খুব বাড়াবাড়ি করছিল। সে কর্মকর্তাদের ভেঙচি কাটছিল এবং রুলির সামনে লাফালাফি করছিল। তার দুর্বল শক্তি দেখে রুলি বুঝতে পারে এটি আসলে একটি অতৃপ্ত আত্মা। ওই কর্মকর্তার মেয়ের একটি দুরারোগ্য ব্যাধি ছিল, যা মূলত এই ভূতের কারণেই হয়েছিল। মেয়েটি প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। ঠিক যখন ভূতটি মেয়েটির শরীর দখল করতে যাচ্ছিল, তখনই একটি বিশেষ গাছের ডাল দিয়ে রুলি তাকে আঘাত করে। রুলি চিৎকার করে বলে, অশুভ আত্মা, এখনই এই শরীর ছেড়ে চলে যাও। তখন ভূতটি তার কষ্টের কথা জানায় যে ওই কর্মকর্তার কারণেই সে প্রাণ হারিয়েছিল, তাই সে প্রতিশোধ নিতে তার মেয়েকে সাথে করে নিয়ে যেতে চায়। রুলি বুঝতে পারে এটি একটি ক্ষুধার্ত ভূত। সে দয়া দেখিয়ে বলে যদি সে এখন মেয়েটিকে ছেড়ে দেয় তবে সে তার মুক্তির ব্যবস্থা করবে। কিন্তু তাদের আলোচনার মাঝেই এক দমকা হাওয়া বয় এবং মেয়েটি হঠাৎ জেগে ওঠে। যে দুর্বল ভূতটিকে একটু আগে রুলি মারছিল, সে মুহূর্তেই মেয়েটিকে পুরোপুরি কবজা করে ফেলে। রুলি তার পিছু নেয়। অবশেষে সে ভূতটিকে একটি দোকানের কোণে আটকে ফেলে এবং তার জাদুকরী পাথরের সাহায্যে ভূতটিকে মেয়েটির শরীর থেকে বের করে দেয়। কিন্তু পাথরটি হাতছাড়া হওয়ার সুযোগে ভূতটি সরাসরি রুলির উপর চড়াও হয়। দূর থেকে জিয়াংজে সব দেখছিলেন। তিনি রুলিকে বলেন সে যদি শুধু একবার সাহায্য চায় তবেই তিনি তাকে বাঁচাবেন। তিনি ভেবেছিলেন রুলি হয়তো নতি স্বীকার করবে, কিন্তু রুলি তা করেনি। ভূতটি শেষ পর্যন্ত পালিয়ে যায়। জিয়াংজের এই দুষ্টুমিতে বিরক্ত হয়ে রুলি তাকে সেই জাদুকরী পাথর দিয়ে আঘাত করে। গত 13 বছর ধরে জিয়াংজের রুলির শরীর দখলের অনেক চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছেন। এদিকে রাজপ্রাসাদের রাজার ছেলে এক শক্তিশালী অশুভ আত্মার দ্বারা আক্রান্ত হয়। রাজকর্মকর্তা ইনজিয়া সাহায্য প্রস্তাব দেন এবং তার আসল লক্ষ্য ছিল তার ছোটবেলার বন্ধু রুলি। সে রাজপুত্রের জন্য চশমা বানানোর অজুহাতে রুলিকে প্রাসাদে আমন্ত্রণ জানায়। সরল রুলি তার বন্ধুকে সন্দেহ করেনি, কিন্তু জিয়াংজে বুঝতে পারেন ইনজিয়ার মনে অন্য কোনো উদ্দেশ্য আছে এবং প্রাসাদের ভেতরে খুব ভয়ঙ্কর কিছু একটা আছে। তিনি রুলিকে যেতে নিষেধ করেন, কিন্তু রুলি শোনে না। প্রাসাদে যাওয়ার পথে জিয়াংজে কৌশলে তাদের গোলকধাঁধায় ফেলে দেন এবং ইনজিয়া পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। রুলি যখন ওষুধ খুঁজতে যায়, তখন রাজার শত্রুরা এসে ইনজিয়াকে মেরে ফেলে। জিয়াংজে সব দেখছিলেন এবং সুযোগ বুঝে জিয়াংজে ইনজিয়ার শরীর দখল করেন। এরপর রুলি যখন ফিরে আসে, সে ইনজিয়ার রক্তমাখা শরীর দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই জিয়াংজে ইনজিয়ার বেশ ধরে রুলিকে জাপটে ধরেন এবং বলেন, রুলি, এখন থেকে তুমি আমার। কিন্তু অদ্ভুতভাবে জিয়াংজের জাদুকরী মন্ত্র কাজ করছিল না এবং তিনি সেই মানব শরীরের ভেতরেই আটকা পড়ে যান। রুলি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জিয়াংজে তাকে বাধা দিতে গিয়ে রুলির জাদুকরী পাথরটি পাহাড়ের নিচে ফেলে দেন। রাগান্বিত রুলি তাকে মারতে গিয়ে পাহাড়ের খাদ থেকে পড়ে যেতে নেয়। জিয়াংজে তাকে বাঁচাতে গিয়ে নিজেও তার সাথে নিচে পড়ে যান। সবশেষে ইনজিয়ার আসল আত্মা সেখানে এসে শোক করতে থাকে।
একজন নারী শামান প্রথমবার প্রাসাদে প্রবেশ করেই আতঙ্কিত হয়ে লক্ষ্য করেন যে বর্তমান রাজা মাদার ওয়ার্নিং গোট স্টোন দিয়ে চশমা পরে আছেন। এর মানে হল রাজার পাশে এমন একটি অস্তিত্ব আছে যা একটি ড্রাগনের চেয়েও ভয়ঙ্কর। আসল ঘটনা কি তা জানার জন্য রুলি রাজার জন্য সানগ্লাস বানিয়ে দেওয়ার অজুহাতে প্রাসাদে থেকে যান। আসলে গত রাতে পাহাড় থেকে পড়ে যাওয়ার পর ইউনজিয়ার রক্ষীরা তাদের দুজনকে উদ্ধার করেছিল। জ্ঞান ফেরার পর তারা প্রাসাদে পৌঁছে গেছেন। জিয়াং যে নিরাপদে আছেন জানার পর রুলি প্রাসাদের দাসীর সাথে তার থাকার জায়গায় যাচ্ছিলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তিনি একটি তীব্র দুর্গন্ধ পান, যেন কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এটি রাজার বসবাসের প্রাসাদ হওয়া সত্ত্বেও কেন এখানে এমন অস্বস্তিকর অশুভ শক্তির আনাগোনা? রুলি কিছু ভাবার আগেই তিনি একটি পরিচিত কণ্ঠ শুনতে পান। আমি এখানে রুলি, আমাকে এসে বাঁচাও, বাঁচাও। রুলি তৎক্ষণাৎ বুঝতে পারেন এটি তার শৈশবের বন্ধুর আত্মার কণ্ঠ। এরপর সে সেই শব্দ অনুসরণ করে খুঁজতে থাকেন এবং একটি পরিত্যক্ত কুয়োর পাশে এসে আসেন। ঠিক পরের মুহূর্তেই রুলি, ধোকায় পড়ে গেছি। রুলি কিছু বুঝতে পারেন আগে অনেক দেরি হয়ে যায়। কুয়োর ধারের একটি পাথর আঁকড়ে ধরলেও একটি জলদানব তাকে জোর করে জলের নিচে চেপে ধরে। জলদানবটি বলে, তুমি আমার সাথে চলো, আমি এখানে একা এবং খুব নিঃসঙ্গ এবং কষ্টে আছি। খুব শীঘ্রই রুলি ডুবে গিয়ে জ্ঞান হারায়। যখন তিনি তলিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই একটি বড় হাত তাকে টেনে ধরে। আসলে জিয়াং যে অনুভব করেছিলেন যে রুলি বিপদে পড়তে পারে, তাই তিনি ঠিক সময় সেখানে চলে আসেন। হাতের নাগালে আসার সঙ্গে হাতছাড়া হয়ে যাওয়া দেখে জলদানবটি তা মেনে নিতে পারেনি। সে তার চুলের গোছা দিয়ে জিয়াংজের পা শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু সে জানত না যে জিয়াংজে আসলে জলের উপর নির্ভরশীল এক ড্রাগন। যদি তিনি মানুষের শরীরে বন্দী না থাকতেন তাহলে তাকে নিজের ড্রাগন পার্ল বের করারও প্রয়োজন হতো না। জিয়াংজের ভয়ে জলদানবটি প্রাণ ভয়ে পালিয়ে যায়। যেহেতু জিয়াংজে সাধারণত শুধু মানুষ মারেন, তাই প্রথমবার কোনো ডুবন্ত মানুষকে কিভাবে বাঁচাতে হয় সেটা তিনি জানতেন না। তবে মানুষের চোখের কারণে তার কাছে রুলিকে ক্রমশ আরও বেশি সুন্দরী মনে হতে থাকে। এটা তো ড্রাগনের জন্য মহাবিপদ। ভাগ্যক্রমে রুলি নিজেই জেগে ওঠেন। একটু আগের প্রাণঘাতী ঘটনা নিয়ে রুলি মোটেও চিন্তিত ছিলেন না। যেহেতু জলদানবটি তার শৈশবের বন্ধুর কণ্ঠ নকল করতে পেরেছে, তার মানে সে হয়তো সেই আত্মার খোঁজ জানে। তাকে যে কোনো মূল্যে ওই জলদানবটির সাথে আবার দেখা করতে হবে। যেই কথা সেই কাজ। রুলি প্রথমে একটি বাটি চাল নিলেন এবং তার উপর 5টি তামার মুদ্রা রাখলেন। এরপর একটি মন্ত্রপুত কাগজ দিয়ে বাটিটি ঢেকে আটা দিয়ে মুখ বন্ধ করে দিলেন। এভাবেই একটি সহজ ভূত ধরার টোপ তৈরি হয়ে গেল। এরপর রাজকর্মচারীদের নজর এড়িয়ে তিনি চুপি চুপি কুয়োর পাশে চলে আসেন। যেহেতু ভূত ধরার কথা, তাই মাছ ধরার ছিপ আর বড়শির মতো ভূত ধরার ছিপ আবশ্যক ছিল। বাঁশ দিয়ে ছিপ আর কাস্তে দিয়ে বড়শি তৈরি করা হলো। নিজের সুরক্ষার কথা ভেবে রুলি আশেপাশে কাপড়ের টুকরো বেঁধে দিলেন। এরপর তিনি মন্ত্র পড়তে পড়তে ভূত ধরতে লাগলেন। দ্রুতই ছিপে সাড়া পাওয়া গেল। টোপটি সফলভাবে কাজে লেগেছে। বাটি খুলে দেখা গেল ভেতরের মন্ত্রপুত কাগজটি চুলে পরিণত হয়েছে। এরপর কাপড়ের টুকরো অনুসরণ করে তাকাতেই রুলি জলদানবটিকে দেখতে পেলেন। কিন্তু রুলি যা জানতেন না তা হলো অদূরেই রাজমাতা বা গ্র্যান্ড কনসার্টের হলে একজন আরও শক্তিশালী পুরুষ শামান মন্ত্রপাঠ করছিলেন। মনে হচ্ছিল তিনিও কোনো কিছুকে আহ্বান করছেন। এদিকে রুলি একটি সমস্যায় পড়লেন। জলদানবটি যা বলছিল তিনি বুঝতে পারছিলেন না, শুনতে লাগছিল র্যাপ গানের মতো। ঘণ্টার শব্দ পুনরায় বেজে উঠতেই তারা দুজনেই হলের দিকে তাকান। তবে জলদানবটির চোখে মুখে ছিল চরম আতঙ্ক। সে ভয়ে পালিয়ে যেতে চাইলেও রুলি তাকে জাপটে ধরেন। রুলি পরিষ্কার জানিয়ে দেন যে তার শৈশবের বন্ধুর খোঁজই না দেওয়া পর্যন্ত সে যেতে পারবে না। আতঙ্কে জলদানবটির সাথে সাথে মানুষের ভাষায় কথা বলতে শুরু করে। সে জানায় যে রুলির বন্ধুকে এক ভয়ঙ্কর সত্তা গ্রাস করেছে, 8 ফুট লম্বা ভূত। একই সময় অদূরে জিয়াংজেও মন্ত্রপাঠের শব্দ শুনতে পান। রুলির কাছে যাওয়ার পথে একটি করুণ আর্তনাদ শুনে তিনি থেমে যান। এরপর খুব অনিচ্ছার সাথেই তিনি একই নাম উচ্চারণ করেন, ওই লোকটা, 8 ফুট লম্বা ভূত। অন্যদিকে রাজপুত্রের কক্ষ থেকে সেই মন্ত্রপাঠের শব্দ রাজপুত্রের কানেও পৌঁছায়। তীব্র খিচুনির অবসান ঘটিয়ে 8 ফুট লম্বা ভূতটি সফলভাবে জেগে ওঠে। ওঝা মেয়েটি কেবল প্রার্থনা করার জন্য তার হাত ঘষছিল। পরমুহূর্তেই প্রাসাদের যুবরাজ মুখ থেকে দুর্গন্ধযুক্ত কালো তিলের পেস্ট উগড়ে দিল। আর ওই কালো তিলের পেস্টটি আসলে ছিল 8 ফুটের এক পিশাচ দ্বারা গ্রাস করা তার ছোটবেলার বন্ধুর আত্মা। রুলি ডাকল, ইয়েল, এটা আমি, রুলি। প্রার্থনার শেষে রুলি অবশেষে তার ছোটবেলার বন্ধুর আত্মাকে আবার দেখতে পেল। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার বন্ধুকে দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা তাকে তাড়া করছে।
বেশি ভাবার সময় ছিল না। তারা দুজন এক কোনায় গিয়ে পৌঁছল। হঠাৎ করেই পোড়া মাংসের পরিচিত দুর্গন্ধ ভেসে এলো। এমন তীব্র আক্রোশ রুলি আগে কখনো দেখেনি। সে যখন বিষয়টা খতিয়ে দেখতে চাইল, একটি বিশাল পোড়া হাত তার বন্ধুকে খপ করে ধরে ফেলল, যে পালানোর চেষ্টা করছিল। আর এই পোড়া হাতের মালিক হলো 8 ফুটের এক পিশাচ বা ভূত। সে 8 ফুট লম্বা, দেয়ালের চেয়েও উঁচু। তার পায়ের মাপ এত বড় যে পা ফেললেই গর্ত হয়ে যায়। রুলি তার বন্ধুকে বাঁচাতে চাইল, কিন্তু জিয়াং ঝে তার মুখ চেপে ধরে তাকে থামিয়ে দিল। উপায় না দেখে রুলি কেবল চেয়ে চেয়ে দেখল তার বন্ধুকে আবার টেনে নিয়ে যাওয়া হচ্ছে। জিয়াং ঝে ব্যাখ্যা করল, তোমার বন্ধু কেবল প্রার্থনার শক্তির কারণে কিছুক্ষণের জন্য পালাতে পেরেছিল। আসলে সে ইতিমধ্যেই 8 ফুটের পিশাচের পেটে চলে গেছে। রুলি যাই করুক না কেন সব বৃথা, আর অসাবধান হলে সে নিজেও এর মধ্যে ফেসে যেতে পারে। পরদিন সকালে রাজা এক ভৃত্যকে দিয়ে রুলির কাছে চশমা মেরামতের জন্য পাঠান। ভূত সতর্ককারী পাথরের চশমা দেখার সাথে সাথে রুলির মাথায় একটা সাহসী পরিকল্পনা এলো। তবে এবার তার এক জলপরীর সাহায্য প্রয়োজন, কারণ বর্তমানে কেবল জলপরী 8 ফুটের পিশাচের খবর জানে। সততা প্রমাণের জন্য রুলি কথা দিল সে আগে জলপরীকে তার শত্রুর ওপর প্রতিশোধ নিতে সাহায্য করবে। সে জলপরীর চুল একটি বড় জারে ফেলে দিল। পর মুহূর্তেই জলপরী মানুষের রূপ ধারণ করে তার শত্রুর সামনে ভেসে উঠল। শত্রুটি অবাক হয়ে বলল, ওই মেয়েটা তো কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আসলে এই পাপী লোকটি ছিল বর্তমান রানীর ছেলে। মায়ের ক্ষমতার দাপটে সে প্রাসাদে যা ইচ্ছা তাই করত। কোনো সুন্দরী দাসী দেখলেই সে তার উপর অত্যাচার করত, আর এই জলপরীও ছিল তার শিকারদের একজন। মেয়েটিকে আবার দেখে চোরের মন পুলিশ পুলিশ। সে ভয়ে গাছের আড়ালে গেল, কিন্তু সেখানে কেবল জল ভরা একটি বড় পাত্র দেখতে পেল। কৌতূহলবশত সে পাত্রের কাছে গেল। হঠাৎ করেই দীর্ঘদিনের জমানো ক্ষোভ নিয়ে মেয়েটি তাকে আক্রমণ করল। সে বলল, তুই আমার সাথে এমন করলি কেন? আমি নিচু জাতের দাসী বলে? আমিও তো আমার বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম। আমি তোকে ছাড়ব না, তুই আমার সাথে যাবি। আশেপাশের লোকজন দ্রুত বিষয়টি টের পেল। 10 জন শক্তিশালী লোক মিলেও ওই পাপীকে টেনে তুলতে পারছিল না। যদিও রুলির ইচ্ছা ছিল না, কিন্তু মেয়েটি যাতে পরবর্তীতে মানুষ খুনের অপরাধে আটকে না যায় এবং পুনরায় জন্ম নিতে পারে, তাই রুলি লাঠি দিয়ে আঘাত করে ওই পাপীকে বাঁচালো। রুলি তার দিব্যদৃষ্টিতে দেখতে পেল যে ওই পাপী খুব শীঘ্রই মারা যাবে। যদিও নিজের হাতে তাকে মারতে পারল না, কিন্তু লোকটার ভয়ে অধমরা অবস্থা দেখে মেয়েটি শান্তি পেল। 8 ফুটের পিশাচের তথ্যের জন্য মেয়েটি রুলিকে লন্ড্রি ঘরে যেতে বলল, যেখানে যুবরাজের ব্যবহৃত কাপড় আছে। যাওয়ার আগে রুলি মেয়েটিকে সতর্ক করল, আবেগের বশবর্তী হয়ে কাউকে খুন করো না, তাহলে তুমি আর কখনোই মানুষ হয়ে জন্ম নিতে পারবে না। অনেক খোঁজাখুঁজির পর রুলি সফলভাবে যুবরাজের কাপড় চুরি করল। এরপর সে শহরের বাইরে এক পাহাড়ে গেল। সে তার লুকানো সরঞ্জাম বের করল। যুবরাজের কাপড় সে আত্মা ডাকার ঘণ্টার সাথে বাঁধল। নিরাপত্তার জন্য সে পিচ কাঠের তলোয়ারও রাখল। এরপর সে চারপাশের পাথরের ওপর পিশাচ দমনের মন্ত্রপুত দড়ি বাঁধল। রুলি এবার নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে 8 ফুটের পিশাচকে ডাকার পরিকল্পনা করল। আত্মা ডাকার অনুষ্ঠান শুরু হলো। শীঘ্রই ঘণ্টার শব্দ 8 ফুটের পিশাচের কানে পৌঁছল। সে তার মা এবং ভৃত্যদের বাধা উপেক্ষা করে পাগলের মতো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই সে রুলির কাছে পৌঁছল। রুলি অবাক হয়ে দেখল ওই ভয়ঙ্কর পিশাচটি একটি ছোট বাচ্চার শরীরে আশ্রয় নিয়েছে, কিন্তু এখন তীর ধনুক থেকে বেরিয়ে গেছে। তাই রুলি সাহস হারালো না। সে ভান করল সে পিশাচের সেবিকা হতে চায়। পিশাচটিও রুলির শক্তিশালী আধ্যাত্মিক শক্তি দেখে মুগ্ধ হল এবং বলল, তোর শক্তি ওই নিচু জাতের লোকগুলোর চেয়ে অনেক বেশি সুস্বাদু। বেশি কথা না বলে তারা দেহ দখলের অনুষ্ঠান শুরু করল। পিশাচটি যখন উত্তেজনায় মগ্ন, রুলি তখন গোপনে দড়ির গিঁট বেঁধে তাকে বন্দী করার চেষ্টা করল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই পিশাচটি তা টের পেয়ে গেল। সে বলল, তুই কি করছিস? রেগে গিয়ে পিশাচটি রুলিকে এক আছাড় দিয়ে দূরে ফেলে দিল। রুলি ভাবল সে মারা যাবে, কিন্তু ঠিক সময়ে জিয়াং ঝে এসে তাকে বাঁচালো। ঠিক সেই সময় রাজা উপস্থিত হলেন। রুলি রাজাকে সতর্ক করলেন যেন তিনি জাদুর বৃত্তের ভিতরে না আসেন। এরপর রুলি শেষ গিঁটটি বাঁধল এবং ভূত সতর্ককারী পাথর যুবরাজের বুকে চেপে ধরল। রুলি মন্ত্র পড়া শুরু করতেই যুবরাজ ছটফট করতে লাগল এবং আবার সেই কালো তিলের পেস্ট উগড়ে দিল। 8 ফুটের পিশাচ সফলভাবে শরীর থেকে বেরিয়ে এলো এবং যুবরাজের মুখের দাগ মিলিয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত জাদুর দড়িটি নিজে থেকেই ছিঁড়ে গেল। আর সবচেয়ে খারাপ বিষয় হলো পিশাচটি এবার রাজার শরীরে প্রবেশ করল, কারণ রাজার কাছে রক্ষীকারী সেই চশমাটি ছিল না। ওঝা মেয়েটি প্রথমবারের মতো ভূত তাড়াতে গিয়ে ব্যর্থ হলো। ওই ভয়ঙ্কর ভূতটি পালিয়ে গিয়ে সোজা রাজার শরীরে আশ্রয় নিল।
আর এটা অন্ধ ওঝার পরিকল্পনা মতোই হলো। সে আগেই রানীর শত্রুদের সরিয়ে দিয়েছে এবং এখন ওই 8 ফুটের ভূতকে ব্যবহার করে রাজার বংশ নির্বংশ করতে চায়, যাতে রানীর ছেলে সিংহাসনে বসতে পারে। যেহেতু অন্ধ ওঝা এই ভূতটিকে নিজের দেবতা মেনে পূজা করে, তাই এর শক্তি অনেক বেশি। জিয়াংঝে নিজের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারছিল না, যা তাকে হতাশ করছিল। সে তার ড্র্যাগন মণি দিয়ে বজ্রপাত ডাকার চেষ্টা করছিল, কিন্তু রুলির জাদুর বৃত্তে তা আটকে গেল। তবে রুলি সময় মতো বৃত্ত ভেঙে দিল এবং বজ্রপাতে রাজা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুযোগ বুঝে 8 ফুটের ভূতটি শরীর থেকে বেরিয়ে এলো। জিয়াংঝে তাকে ব্যস্ত রাখল, আর রুলি পিচ কাঠের তলোয়ার দিয়ে ভূতটির পিঠে আঘাত করল। মন্ত্রের চোটে ওই ভূত এবং অন্ধ ওঝা উভয়ই গুরুতর আহত হল। ভূতটি কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে পড়ল। রাতে রুলি বুঝতে পারল একা এই শক্তিশালী ভূতকে পুরোপুরি শেষ করা সম্ভব নয়। তাই সে জিয়াংঝেকে প্রস্তাব দিল সেটাকে নিজের দেবতা মেনে পূজা করবে এবং ড্র্যাগন হয়ে স্বর্গে যাওয়ার আগ পর্যন্ত রোজ তার জন্য প্রার্থনা করবে। বিনিময় তার একটাই শর্তটি হলো তার বন্ধু ইয়েলির আত্মাকে বাঁচাতে হবে। জিয়াংঝে একটু মন খারাপ করল, কারণ সে 13 বছর ধরে রুলির কাছে মিনতি করছে, আর আজ রুলি সামান্য এক ভূতের জন্য নিজেই তার কাছে ধরা দিল। এই ব্যবধান জিয়াংঝে মেনে নিতে পারছিল না। পরদিন সকালে রানী তার ছেলেকে দেখতে এলেন। ছেলের শরীর থেকে দুর্গন্ধ আর চোখের অস্বাভাবিক ভাব দেখে তিনি বুঝলেন ভূতটি চলে গেছে। অন্ধ ওঝা জানালো কেউ একজন তার কাজে বাধা দিচ্ছে, কিন্তু সে আবার চেষ্টা করবে। রানী তাকে থামিয়ে দিলেন, কারণ ওই ভূতের দুর্গন্ধ তিনি আর সহ্য করতে পারছেন না। রানী ছেলের নিরাপত্তার জন্য ওঝাকে ছেলের কাপড় দিয়ে মন্ত্র পড়তে বললেন। ওঝা মুখে হ্যাঁ বললেও মনে মনে রানীর বোকামিকে অবজ্ঞা করল। সে কাপড়গুলো আগুনের কুণ্ডলে ফেলে দিল, কিন্তু অবাক কাণ্ড, কাপড়গুলো নিজে থেকেই জ্বলে উঠল। 8 ফুটের ভূতটি রাজপুত্রকেই এখন বলি হিসেবে গ্রহণ করতে চাইছে। ওঝা ভয়ে চিৎকার করতে লাগলো, না, এমন হতে পারে না। অন্যদিকে রুলি জানত ওই ভয়ঙ্কর ভূতকে পুরোপুরি মারতে হলে তার দাদির জাদুর সরঞ্জাম লাগবে, যার খোঁজ একমাত্র ওয়াইফু পাহাড়ের সন্ন্যাসী জিয়ায়ে জানে। জিয়াংঝেকে রাজি করাতে রুলি তাকে কুমড়োর মিঠাই দিল। ড্র্যাগন হওয়ার কারণে মানুষের খাবার তার কাছে অমৃতের মতো লাগে, তাই সে খুব খুশি হল। জিয়াংঝে যেই খেতে যাবে, এক চোর তার মিঠাইয়ের থলি চুরি করে পালালো। সে চোরকে ধাওয়া করে ধরে ফেলল, কিন্তু হঠাৎ মাথায় টুপি পরা এক সন্ন্যাসী হাজির হলো। এই সেই জিয়ায়ে। জিয়াংঝে ভাবল সন্ন্যাসী হয়তো তার সাথে লড়বে, কিন্তু দেখা গেল সন্ন্যাসী আসলে নিজের মিঠাই চুরির জন্য ওই চোরের ওপর রেগে আছে। ভুল বোঝাবুঝি মিটে গেলে জানা গেল দাদির সরঞ্জামগুলো পাহাড়ের চূড়ায় পুঁতে রাখা আছে। তারা পরদিন সকালেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। দৃশ্য পরিবর্তন হয়ে দেখা গেল সেই পাপী রাজপুত্র, যাকে প্রথম ভিডিওতে দেখা গিয়েছিল, আবার জলপরীর পরিবারের উপর অত্যাচার করতে গেছে। রাগে জলপরী তাকে মেরে ফেলার জন্য প্রাসাদে তার পিছু নিল, কিন্তু সে হাত তোলার আগেই হাজার হাজার বিষাক্ত পোকামাকড় রাজপুত্রকে ঘিরে ফেলল। একটি পোড়া হাত তার গলা টিপে ধরল এবং রাজপুত্রের চিৎকার চিরতরে থেমে গেল। পাহাড়ির পথে হাঁটতে গিয়ে ওঝা মেয়েটি রুলি এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হল। জনমানবহীন জঙ্গলে হঠাৎ করে ঘণ্টার শব্দ শোনা গেল। ভালো করে কান পেতে সে বুঝল শব্দটি মাটির নিচ থেকে আসছে। কৌতূহলবশত রুলি খালি হাতেই মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ খুঁড়ার পর সে অদ্ভুত সব জিনিসপত্র পেল। তার মধ্যে একটি ছোট্ট বাঁকানো ছুরি বিশেষভাবে নজর কাড়ল। এই জিনিসগুলো আসলে তার দাদি তার জন্য রেখে গিয়েছিলেন, যা অত্যন্ত শক্তিশালী জাদুর সরঞ্জাম। 8 ফুটের পিশাচের পেট থেকে তার ছোটবেলার বন্ধু ইয়েলের আত্মাকে বাঁচাতে এই জিনিসগুলো এখন তার খুব দরকার। অন্যদিকে জিয়াংঝে সন্ন্যাসী জিয়ায়ের কাছ থেকে জানতে পারল যে 8 ফুটের পিশাচকে পুরোপুরি ধ্বংস করার একটাই উপায় আছে, আর তা হল আসল ড্রাগনের ইচ্ছা পূরণকারী মণি অথবা জিয়াংঝের শরীরের রাতের মণি ব্যবহার করা। দুটোরই অশুভ শক্তি ধ্বংস করার ক্ষমতা আছে, কিন্তু সমস্যা হল রাতের মণি ব্যবহার করলে জিয়াংঝে মারা যাবে। রুলি এই ব্যাপারে কিছুই জানত না। সে শুধু জিয়াংঝেকে নিজের দেবতা হিসেবে পেতে চেয়েছিল। রুলির আন্তরিকতা দেখে জিয়াংঝে শেষমেশ রাজি হল। দেবতা ডাকার অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে চুক্তি হল। রুলি জিয়াংঝেকে ড্র্যাগন হয়ে স্বর্গে যাওয়া পর্যন্ত সেবা করবে এবং জিয়াংঝে রুলির বন্ধুকে বাঁচাতে সাহায্য করবে। এদিকে রানীর মনে হলো অন্ধ ওঝাই তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, তাই তিনি ওঝাকে মেরে প্রতিশোধ নিতে চাইলেন। কিন্তু প্রাণ বাঁচাতে ওঝা মিথ্যা বলল যে রাজার কাছের এক জাদুকর রাজপুত্রকে মেরেছে এবং সে রানীকে প্রতিশোধ নিতে সাহায্য করবে। রানী বোকার মতো তা বিশ্বাস করলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না যে তিনি আসলে অন্যের হাতের পুতুল মাত্র।
অন্ধ ওঝার পেছনেও একজন বড় খলনায়ক আছে, যে রাজপুত্রের মৃত্যুতে খুব রেগে গেছে এবং ওঝাকে 1 মাসের আল্টিমেটাম দিয়েছে। এর মধ্যে রাজপুত্রকে মারতে না পারলে ওঝার গর্দান যাবে। পরদিন সকালে রুলি আর জিয়াংঝে প্রাসাদের একটি নিষিদ্ধ স্থানে এলো। ঢুকেই রুলি কিছু একটা গড়বড় আজ করল। সে তার দিব্য দৃষ্টিতে দেখতে পেল এখানেই রাজপুত্রকে হত্যা করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সাধারণত কেউ মারা গেলে তার আত্মা আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু এখানে কিছুই নেই। রুলি তার ষষ্ঠ ইন্দ্রিয় ব্যবহার করে সেই থামের কাছে গেল যেখানে রাজপুত্র মারা গিয়েছিল। থামের পেছনে সে একটি ভূত ডাকার কাগজের মন্ত্র দেখতে পেল, মানে কেউ ইচ্ছে করেই ভূত ডেকে রাজপুত্রকে খুন করেছে। হঠাৎ পুকুরে কিছু একটা নড়ে উঠল। জিয়াংঝে তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল। দেখা গেল সে সেই জলপরী, ডুবে মরা মেয়েটি। জলপরী জানালো যে সে রাজপুত্রকে মারতে চেয়েছিল, কিন্তু রুলির কথা মনে করে সে তা করেনি। আসলে 8 ফুটের পিশাচি রাজপুত্রকে মেরেছে। রাজাও জানতে পারলেন যে তার ছেলেকে ভূত দিয়ে মারা হয়েছে। রুলি পোড়া ছাই আর আগের দিনের ঘটনার সূত্র মিলিয়ে নিশ্চিত হলো যে এই পিশাচটি আগুনে পুড়ে মরেছিল, তাই সে আগুনের ভূত। জিয়াংঝে মন্ত্র দেখে বলল পিশাচটি এখন খুব দুর্বল এবং নিজেকে সারাতে তার রাজবংশের রক্ত দরকার। তার পরবর্তী টার্গেট হয়তো রাজা নিজেই। রুলি সিদ্ধান্ত নিল সে আগে আক্রমণ করবে। সে ঠিক করল যেদিন আগুনের তেজ বেশি থাকবে সেদিন সে ফাঁদ পেতে পিশাচকে ধরবে। রাজাকে বলা হলো তিনি যেন গুজব ছড়িয়ে দেন যে রাজপুত্র প্রতি রাতে লাইব্রেরিতে যায়। অন্ধ ওঝার টোপ গিলল এবং লাইব্রেরির সামনে ভূত ডাকার মন্ত্র লাগিয়ে দিল। কিন্তু রুলি আগেই সব বুঝে ফেলেছিল। সে মাটিতে সাদা আটা ছড়িয়ে দিল যাতে পিশাচের পায়ের ছাপ দেখা যায়। রাজার কাপড় টোপ হিসেবে রাখা হলো, একটি বাটিতে পিচ গাছের ডাল রাখা হলো সংকেত হিসেবে, আর ছাদের উপরে জাদুর কাগজের জাল তৈরি রাখা হলো। সব কিছু প্রস্তুত, এখন শুধু পিশাচের আসার অপেক্ষা। সংকেত পেতেই রুলি জাল ফেলে পিশাচকে আটকে ফেলল। দুর্বল পিশাচটি জালের মধ্যে ছটফট করতে লাগল। জিয়াংঝে সুযোগ বুঝে হাত নাড়াতেই সেই ছোট ছুরিটি বড় তলোয়ারে পরিণত হলো। সে সোজা পিশাচের বুকে তলোয়ার বসিয়ে দিল। রাতের মণির সাহায্যে পিশাচটি প্রায় শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু অন্ধ ওঝা নিজের ক্ষতি করে পিশাচকে শক্তি জোগাল। এতে জিয়াংঝে ছিটকে পড়ে গেল। পিশাচটি জাল ছিঁড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। এখন কি জিয়াংঝেকে সত্যি নিজের জীবন বিসর্জন দিতে হবে? ওঝা মেয়েটি রুলি তার ধ্যানের মাধ্যমে রানীর বর্তমান অবস্থা দেখতে পেল। মনে হচ্ছে রানী প্রতি রাতে দুঃস্বপ্নের যন্ত্রণায় ভুগছেন। স্বপ্নে এক ভয়ঙ্কর ভূত কেবল তার গলা টিপে ধরছে না, বরং তার মুখে প্রচুর পরিমাণে কালো তিতকুটে জল উগরে দিচ্ছে। সেই অনুভূতি এতটাই জীবন্ত যেন বাস্তবে ঘটছে। রানীর অনুমতি নিয়ে রুলি তার বিছানার কাছে গেল। বালিশে হাত দেওয়া মাত্রই এক হাড় হিম করা ঠান্ডা স্রোত তার হাতে অনুভব হলো। রুলির সাথে সাথে বালিশটি কেটে ফেলল। তুলোর ভিতর খুঁজতে খুঁজতে সে চমকে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা কুচকুচে কালো মানুষের মাথার খুলি। কি এত বড় দুঃসাহস দেখালো? গল্পটি ফিরে গেল কয়েকদিন আগে। সেই রাতে যখন 8 ফুটের ভূতটি জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছিল, রুলি সোনালি মন্ত্রপুত আয়না দিয়ে তাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিল। সেই সুযোগে রাজা ভূত সতর্ককারী পাথর দিয়ে ভূতটির ক্ষতে চাপ দেন। ভূতটি দুর্বল হয়ে পড়ে আর তারপর জিয়াংঝে তার তলোয়ার দিয়ে চূড়ান্ত আঘাত হানে, যার ফলে ভূতটি আবার গভীর ঘুমে তলাদ্রে যায়। পরদিন সকালে অন্ধ ওঝা দুষ্টু রানীর কাছ থেকে জানতে পারে যে ভালো রানী গর্ভবতী। মায়ের পেটে থাকা ওই পবিত্র ভ্রূণটি হবে আহত ভূতটির সেরা ওষুধ। তাই অন্ধ ওঝা তার গোপন সিন্দুক থেকে বহু বছর ধরে অভিশপ্ত জলে ভিজিয়ে রাখা সেই কালো মাথার খুলিটি বের করে। রাজা জানতে পারেন যে কেউ কালো জাদুর মাধ্যমে রানী ও তার সন্তানকে মারতে চেষ্টা করছে। রুলি খুলিটি ভালো করে পরীক্ষা করে তার ভিতর একটি মন্ত্রের কাগজ পায়। হাতের লেখা আর সিলমোহর দেখে সে নিশ্চিত হয় যে এই কাজ সেই একই ব্যক্তির যে আগে 8 ফুটের ভূতটিকে ডেকেছিল। এবার তাদের লক্ষ্য রানীর পেটের রাজকন্যা। এত জঘন্য কাজ রুলি কিছুতেই মেনে নিতে পারল না। রুলি তার দাদির রেখে যাওয়া মিংডু বের করল। এই আয়না কেবল দেবতাদেরই দেখায় না, মানুষের চোখে অদৃশ্য ভূতকেও দেখিয়ে দেয়। রুলি আয়নাটি ধরতেই সেই অশুভ ভূতটি দৃশ্যমান হয়। সে রুলিকে আক্রমণ করতে গেল, কিন্তু ড্র্যাগন জিয়াংঝে তাকে আটকে দিল এবং তলোয়ার দিয়ে আঘাত করল। রুলি দড়ি দিয়ে বাঁধতে যাওয়ার আগেই ভূতটি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল। জিয়াংঝে বলল ওটা একটা জলভূত।
তারা পানির স্রোত ধরে নদীর পাড়ে পৌঁছল এবং জলভূতটিকে খুঁজে পেল। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এই জলভূত আগের মতো দুর্বল নয়, সে অত্যন্ত হিংস্র। যেহেতু জিয়াংঝে তার ড্র্যাগন শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে, তাই সে এখন আগের মতো শক্তিশালী নয়। সুযোগ বুঝে ভূতটি জিয়াংঝের ঘাড়ে মরণ কামড় দিল। তাকে বাঁচাতে রুলি পিচ কাঠের তলোয়ার দিয়ে ভূতটির পিঠে আঘাত করল, কিন্তু এতে হিতে বিপরীত হল। ভূতটি এবার রুলিকে লক্ষ্যবস্তু বানালো এবং তার মুখে এক গাদা কালো দুর্গন্ধযুক্ত কাদা উগরে দিল। আসলে এই জলভূতটি দীর্ঘদিন ধরে নোংরা পানিতে ডুবেছিল, তাই তার শরীরের এই কাদা অত্যন্ত বিষাক্ত ও অভিশপ্ত। এই বিষাক্ত কাদা যার শরীরে লাগে, সময় মতো চিকিৎসা না হলে তার মৃত্যু নিশ্চিত। জিয়াংঝে পরিস্থিতি খারাপ দেখে কিছু করতে চাইল, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে জলভূতটি তাকে পাত্তা না দিয়ে পানির নিচে পালিয়ে গেল। রুলির শরীরের বিষ দূর করার জন্য সে আগের সেই মেয়ে জলপরীর কাছে গেল, কিন্তু ওই জলপরী স্পষ্ট জানিয়ে দিল যে সে নিজেকে বিশুদ্ধ কুয়ার পানির উচ্চ বংশীয় জলপরী মনে করে, তাই ওই নোংরা নর্দমার ভূতের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং সে সাহায্য করবে না। এই বলে সে কুয়ার ভেতরে লুকিয়ে পড়ল। রুলি চিৎকার করল, এই বেরিয়ে এসো, কিন্তু কোনো লাভ হলো না। রুলি বুঝতে পারল অন্য উপায় খুঁজতে হবে। সে ভাবল যে ব্যক্তি ওই মন্ত্রলেখা কাগজ লাগিয়েছিল তাকে ধরলে হয়তো সমাধান মিলবে। ঠিক তখনই সে এক ছোট দাসী মেয়ের কান্না শুনল। মেয়েটির জুতো কয়েক রাত ধরে চুরি হচ্ছে। ওঝা হিসেবে রুলি বুঝতে পারল এটা নাইট লাইট ঘোস্ট বা নিশাচর ভূতের কাজ। এই ভূত জুতো চুরি করতে পছন্দ করে এবং যার জুতো চুরি করে তার পুরো বছরটা খুব খারাপ যায়। রুলি ওই মেয়েটিকে বলল রাতে দরজার বাইরে একটি চালুনি বা ছাকনি ঝুলিয়ে রাখতে এবং জুতো ঘরের ভেতরে লুকিয়ে রাখতে। গভীর রাতে দেখা গেল এক ছোট বাচ্চা খালি পায়ে জুতো খুঁজছে। জুতো না পেয়ে সে দেয়ালের ছাকনিটি দেখতে পেল এবং কৌতূহলবশত ছাকনির ছিদ্রগুলো গুনতে শুরু করল। সে যখন গুনতে ব্যস্ত, রুলি পেছন থেকে দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলল। দেখতে বাচ্চার মতো হলেও এই নিশাচর ভূতের বয়স আসলে রুলির দাদির চেয়েও বেশি। রুলির ধমকে ভয় পেয়ে সে সত্য বলল। সে জানালো রাজপুত্রের মৃত্যুর রাতে সে এক অদ্ভুত নপুংসক ভৃত্যকে মন্ত্র লাগাতে দেখেছিল। তার চোখ ছিল ভয়ঙ্কর এবং আঙুলগুলো ছিল কালো। রুলি বুঝতে পারল এই সেই ব্যক্তি যে প্রতিদিন অন্ধ ওঝার আগুনের পাত্র পরিষ্কার করে। পরদিন সকালে জানা গেল রানীর অবস্থা খুব খারাপ। তার গলায় ফোসকা পড়েছে এবং তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। এটা সেই জলভূতের বিষাক্ত কাদার প্রভাব। ডাক্তাররা হাল ছেড়ে দিলে রাজা রুলির ওপর ভরসা করলেন, কিন্তু রাজা জানতেন না যে রুলিকে দুষ্টু রানী চশমার অজুহাতে আটকে রেখেছেন। তিনি দেখতে চান তার ছেলের হত্যাকারী ওঝা দেখতে কেমন। এদিকে ভালো রানীর অবস্থা আরও খারাপ হতে থাকলে রাজা নিজেই দুষ্টু রানীর প্রাসাদে গেলেন। রাজাকে দেখে দুষ্টু রানী আর রুলিকে আটকে রাখতে পারলেন না, কিন্তু রুলি বের হওয়ার সাথে সাথে তার গলাতেও রানীর মতো ফোসকা পড়তে শুরু করল। তার শরীরের বিষ ক্রিয়া করতে শুরু করেছে। এখন উপায় একটাই, ওই জলভূতকে ধরে মেরে ফেলতে হবে। জিয়াংঝে এবং রাজা মিলে এক পরিকল্পনা করলেন। রাজাকে টোপ হিসেবে ব্যবহার করে জলভূতকে ধরা হবে। জিয়াংঝে রাজাকে তার রক্ষাকারী পাথরটি খুলে রাখতে বলল। এরপর তারা নদীর পাড়ে অনেকগুলো জাদুর ফাঁদ পাতল, কিন্তু সারা রাত অপেক্ষা করেও ভূতটি এলো না। রাজা অধৈর্য হয়ে নিজের হাত কেটে রক্ত নদীতে ফেলল, যাতে ভূত রক্তের গন্ধে আসে। অন্যদিকে রুলি তার দিব্যদৃষ্টিতে ভয়ানক এক দৃশ্য দেখল। জিয়াংঝে ভূতের হাতে মারা যাচ্ছে। সে চিৎকার করে দৌড়াতে শুরু করল, জিয়াংঝে যেও না, এটা একটা ফাঁদ। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাজার রক্তে আকৃষ্ট হয়ে ভূতটি চলে এলো। জিয়াংঝে কিছু বুঝে ওঠার আগেই জলভূতটি পানি থেকে উঠে রাজাকে টেনে পানির নিচে নিয়ে গেল। জিয়াংঝের পাতা সব ফাঁদ কোনো কাজেই এলো না। ওঝা মেয়েটি মুরগির রক্ত দিয়ে ফেরার মন্ত্র লিখল। এরপর সে ভূত তাড়ানোর সমস্ত সরঞ্জাম নিয়ে নদীর দিকে ছুটে গেল, কারণ রুলি জানত জলভূত শুধু দিনের আলো ফোটার পরেই বেরোবে। নোংরা পচা পানি রোদের তাপে তাড়াতাড়ি পচে যায়, তাই পচা পানির ভূত দিনের আলো পছন্দ করে না। যদিও জিয়াংঝে ড্র্যাগন, তবুও সে জলভূতের সাথে পেরে উঠছিল না। রাজা তাকে বাঁচাতে এগিয়ে গেলেও জলভূত তাকে ধরে ফেলে এবং পানির নিচে টেনে নিয়ে যায়। জিয়াংঝে জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু সেও জলভূতের বিষাক্ত কাদার প্রভাব থেকে বাঁচতে পারল না। জিয়াংঝের অবস্থা খারাপ দেখে রাজা তাকে বাঁচানোর জন্য তীর ছুঁড়লেন। তীরের আগায় মাটি মাখানো ছিল, কারণ মাটি পানি শুষে নিতে পারে। তীরটি সরাসরি জলভূতের গায়ে লাগার সাথে সাথে সে যন্ত্রণায় ছিটকে গেল এবং জিয়াংঝে জ্ঞান
জ্ঞান ফিরে পেল। নিজের এই অপমান সহ্য না করতে পেরে জিয়াংঝে এক হাতে এক ঘূর্ণাবর্ত তৈরি করে জলভূতকে আটকে ফেলল। রুলি যখন পৌঁছল ততক্ষণে সব শেষ, তবে সে দেখল জিয়াংঝের শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। এখন যেহেতু তারা জলভূতকে ধরে ফেলেছে, তাই বিষ নামানো সহজ হবে। রুলি একটি খড়ের পুতুল বানালো এবং তার ওপর মন্ত্র লেখা কাগজ রাখল। এরপর সে 5টি বিশেষ পেরেক দিয়ে পুতুলটিকে গেঁথে ফেলল। মন্ত্র পড়ার সাথে সাথে রুলি পুতুলের বুকে ছুরি মারল। একই সাথে জলভূতের বুকেও আঘাত লাগল এবং সে পুতুলের মধ্যে বন্দী হয়ে গেল। এর ফলে সবার শরীর থেকে বিষাক্ত কাদা এবং ফোসকা দূর হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, জলভূত বলতে চাইল না যে তাকে কে পাঠিয়েছে। রুলি তাকে কথা দিল যে সে তার মাথার খুলি তার মেয়ের কাছে পৌঁছে দেবে। নিজের শেষ ইচ্ছা পূরণের আশায় জলভূত বলল যে তাকে ক্ষুধার্ত ভূত নামের এক অন্ধ ব্যক্তি এই কাজে লাগিয়েছে। ক্ষুধার্ত ভূত নামটা শুনেই তাদের মনে পড়ে গেল যে 8 ফুটের ভূতটিও এই নাম উল্লেখ করেছিল। রাজা সাথে সাথে অন্ধ ওঝাকে ডেকে পাঠালেন। অন্ধ ওঝা সব কিছু অস্বীকার করল এবং রাজা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন। কিন্তু পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজসভার মন্ত্রীরা সবাই অন্ধ ওঝার পক্ষে কথা বলতে শুরু করল, যেন কেউ তাদের নিয়ন্ত্রণ করছে। রানীর ক্ষমতার কাছে হার মেনে রাজাকে বাধ্য হয়ে ওঝাকে ছেড়ে দিতে হলো। রাজা এবং রুলি যখন কথা বলছিল, রাজা হঠাৎ রুলির দাদির মৃত্যুর কারণ জানতে চাইলেন। রুলি জানত তার দাদি বছরের শুরুতে মারা গেছেন এবং সে ভাবত জিয়াংঝে এর জন্য দায়ী। কিন্তু ওই রাতে ছোট নিশাচর ভূত তাকে জানালো যে তার দাদি আসলে এপ্রিল মাসে প্রাসাদে এসেছিলেন এবং 8 ফুটের ভূতের সাথে লড়াই করে মারা গিয়েছিলেন। রুলি বুঝতে পারল এতদিন সে ভুল ভেবে জিয়াংঝেকে দোষারোপ করছে। অন্যদিকে অন্ধ ওঝার আসল বসের পরিচয় পাওয়া গেল। সে হলো রাজার সবচেয়ে বিশ্বস্ত প্রধানমন্ত্রী। সে ওঝাকে 1 মাসের সময় দিয়েছিল, যা প্রায় শেষ হয়ে এসেছে। প্রধানমন্ত্রী রেগে গিয়ে ওঝার জাদুর আগুনের পাত্রে জল ঢেলে দিল এবং বলল, যদি এর মধ্যে রাজপুত্র মারা না যায় তাহলে আমি নিজের হাতে তোমার প্রাণ নেব। প্রাণ বাঁচাতে অন্ধ ওঝা প্রধানমন্ত্রীকে একটি গোপন তথ্য দিল। সে বলল, রুলি হলো সেই ডাইনি বুড়ির নাতনি। কিন্তু প্রশ্ন হলো, অতীতে আসলে প্রাসাদে কি ঘটেছিল? 8 ফুটের ভূতের আড়ালে আর কি রহস্য লুকিয়ে আছে? এদিকে চিলং জিয়াংঝে সত্যটা গোপন করে বলেছিল যে সে নিজেই হত্যা করেছে। আসলে সে এটা করেছিল তখনকার ছোট রুলিকে রক্ষা করার জন্য। তাছাড়া ব্যক্তিগত স্বার্থের কারণে তার প্রয়োজন ছিল রুলি যেন তাকে ড্রাগনে রূপান্তরিত হতে পূজা করে। তাই সে চেয়েছিল রুলি তাকে ঘৃণা করলেও অন্তত যেন বেঁচে থাকে। 13 বছর আগে যখন বর্তমান রাজা কেবল যুবরাজ ছিলেন, তখন তার নানার সুপারিশে তিনি এক অন্ধ ওঝার সাথে পরিচিত হন, যাকে মূলত মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল। আর সেই অন্ধ ওঝা এক নজরেই রাজার অস্বাভাবিকতা ধরে ফেলে। তার পেছনে আসলে এক গভীর আক্রোশপূর্ণ 8 ফুটের ভূত লেগেছিল। এই খবর জানার পর প্রধানমন্ত্রী রাজপরিবারকে নিয়ন্ত্রণ করার কথা ভাবে। তাই সে অন্ধ ওঝাকে দিয়ে কালো জাদু করিয়ে সেই 8 ফুটের ভূতকে নিজের কাজে লাগাতে শুরু করে। খুব বেশি সময় পার হয়নি, পূর্বের রাজাকে সেই 8 ফুটের ভূতটি ভর করে বসে। কিন্তু ভাগ্যক্রমে রুলির দাদির জাদুমন্ত্রের প্রভাবে সাময়িকভাবে সেই 8 ফুটের ভূতকে দমিয়ে রাখা হয়। কিন্তু 8 ফুটের ভূত তো 8 ফুটের ভূতই। পূর্বের রাজা শেষ পর্যন্ত এই বিপদ থেকে রক্ষা পাননি। আর যুবরাজ ছেলেকে রক্ষা করার জন্য তিনি শেষমেশ আত্মহুতি দেওয়ার পথ বেছে নেন। আর রুলির দাদির মৃত্যুর কারণও ছিল সেই অন্ধ ওঝার চক্রান্তে ডেকে আনা 8 ফুটের ভূত। দাদির আত্মাও সেই কারণে 8 ফুটের ভূত গিলে খেয়েছিল। আর এটাই কারণ যে এতদিন ধরে নানি রুলির সাথে দেখা করতে আসতে পারেননি। আর নিজের ভুল বুঝে যে সে 12 বছর ধরে জিয়াংঝেকে অন্যায় অপবাদ দিয়েছে, রুলি গভীর অনুশোচনা অনুভব করে এবং ঘটনাস্থলেই উচ্চস্বরে কেঁদে ফেলে, যা জিয়াংঝেকে একদম হতভম্ব করে দেয়। পরের দিন সকালে নিজের শক্তি হঠাৎ কমে যাওয়ার কারণে জিয়াংঝে তার সমগোত্রীয় চিলং ভাই বিবিকে রুলির দেহরক্ষী হিসেবে নিয়ে আসে। বিবি মুখে অনিচ্ছা প্রকাশ করলেও তার শরীর কিন্তু বেশ বাধ্য ছিল। এদিকে একই সময়ে প্রধানমন্ত্রী জিয়াংঝে এবং রুলির আসল পরিচয় জানার পর সে মহাসেনাপতির সাথে হাত মিলিয়ে দুজনকে শেষ করার সিদ্ধান্ত নেয়। মহাসেনাপতি প্রথমে চশমা আনতে বাইরে যাওয়া রুলিকে অপহরণ করায়, তারপর শৈশবের বন্ধুর মায়ের জীবনকে বাজি রেখে জিয়াংঝেকে একা নির্দিষ্ট স্থানে গিয়ে মানুষ বাঁচাতে হুমকি দেয়। কিন্তু ভালো ব্যাপার হলো সেখানে বিবির গোপন সুরক্ষা ছিল। সামান্য কয়েকজন সৈন্যকে সে পাত্তাই দেয় না। রুলি যখন সফলভাবে
সফলভাবে উদ্ধার পায় ঠিক তখনই বিবি হঠাৎ টের পায় যে তার বড় ভাই হয়তো বিপদে পড়েছে। আর ঠিক একই সময়ে জিয়াংঝেও তার মায়ের অবস্থান খুঁজে পায়। যদিও তার শক্তি আগের মতো নেই, তবুও কয়েকজন মানুষকে মোকাবিলা করার জন্য সে যথেষ্ট ছিল। কয়েক চালের মধ্যেই সে সব সৈন্যকে ধরাশায়ী করে ফেলে। অঘটন না ঘটলে তো আর গল্প জমে না। সেনাপতির সাথে লড়াই করার সময় জিয়াংঝে হঠাৎ আবিষ্কার করে যে মহাসেনাপতির শরীরে শক্তিশালী ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন হাই-রি তাবিজ রয়েছে। এই অবস্থায় কাছে গিয়ে যুদ্ধ করা সম্ভব ছিল না, কিন্তু সে যখনই ঘূর্ণিঝড় ডাকার চেষ্টা করল তখন কোনো কাজই হলো না। ঠিক সেই সংকটময় মুহূর্তে বিবি একটি বজ্রপাত ঘটিয়ে তাকে রক্ষা করে। কিন্তু বাইয়াং যেটা বুঝতে পারেনি তা হলো বিবি শেষ পর্যন্ত শুধুমাত্র বাতাস দিয়ে মহাসেনাপতিকে তাড়িয়ে দিল, তাকে সরাসরি শেষ করে দিল না। তবে যাই হোক, ফলাফল ভালোই হয়েছে। আসলে একসাথে এত কিছু পার করার পর রুলি এবং জিয়াংঝের মনে একে অপরের জন্য ভালোবাসা জন্মেছে। তাছাড়া এখন যেহেতু ঘৃণার সেই শিকল আর নেই, দুজনেই একে অপরের প্রতি তাদের অনুভূতি পুরোপুরি প্রকাশ করে দিল। মহিলা ওঝা কেবল পরীক্ষামূলকভাবে অন্ধ ওঝার সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে সে আবিষ্কার করল যে লোকটির হাতার মুখে চুলার ছাই লেগে আছে। পাশের অনুচরের আঙুলের ফাঁকেও একই অবস্থা। এটা সেই রাতের আলোর ভূত বা নাইট গ্লো ঘোস্টের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। রুলি যখন রাজাকে জানানোর অজুহাতে সেখান থেকে সরে যেতে চাইল, ঠিক তখনই অন্ধ ওঝা তাকে হাতের এক আঘাতে অজ্ঞান করে বেঁধে নিয়ে গেল। ঠিক একদিন আগে রুলি রাজাকে পরামর্শ দিয়েছিল যে ৮ ফুটের ভূতকে পুরোপুরি তাড়াতে হলে প্রথমে তার আসল পরিচয় জানাটা জরুরি, তারপর তার মনের ক্ষোভ মেটানো যাবে। কারণ রুলির গাদি একবার বলেছিলেন এই পৃথিবীতে সত্যিকারের অর্থে কোনো খারাপ ভূত বা শয়তান নেই, যা আছে তা হলো শুধু মনে ক্ষোভ জমে থাকা কিছু অতৃপ্ত আত্মা। সবার হাতে বর্তমানে যে সূত্রগুলো আছে তা থেকে মনে হচ্ছে ৮ ফুটের ভূতটি সম্ভবত আগুনে পুড়ে মারা যাওয়া কোনো সেনাপতি বা মিলিটারি অফিসারের অগ্নিভূত। তবে রুলি যেটা জানত না তা হলো যদিও সে ৮ ফুটের ভূতের আসল পরিচয় বের করে ফেলে, তবুও তাকে মুক্ত করতে হলে জিয়াংঝের শরীরের ভেতরের নাইট গ্লো পার্ল বা রাতের আলোর মুক্তা পুরোপুরি নিঃশেষ করতে হবে। এরপর প্রাসাদ থেকে বের হওয়ার পথে তাদের আবারও সেই মহাসেনাপতির সাথে দেখা হয়ে গেল, কিন্তু জিয়াংঝে এমন ভাব করল যেন কিছুই হয়নি, এমনকি সে তাকে সম্মানও করে। এটা দেখে সেনাপতি উল্টো বিভ্রান্ত হয়ে গেল। রাতে যখন রুলি ছিল না, সেই সুযোগে জিয়াংঝে গোপনে তার সেই মিং দাও বা ঐশ্বরিক আয়না বা বাসন সরিয়ে নেয়, যা আত্মাদের দেখাতে পারে। সেই দিন রুলি এটা ব্যবহার করেই তাবিজের শক্তি নষ্ট করেছিল। মিং দাও হাতে পাওয়ার পর জিয়াংঝে গোপনে সেনাপতির প্রাসাদে ঢুকে পড়ল। সেনাপতি হাইরি তাবিজের ভরসায় প্রতিরোধ করতে চাইল, কিন্তু মিং দাওর ঝনঝন শব্দে তাবিজের কাগজটি ফেটে চূর্ণ হয়ে গেল। আর তাবিজের সুরক্ষা ছাড়া সেনাপতি যেন একটি ছোট্ট মুরগির চানার মতো অসহায় হয়ে পড়ল। শেষ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের আত্মা খেতে পছন্দ করা বিবি তাকে এক গ্রাসেই গিলে ফেলল। পরের দিন সকালে যখন রাজা ভাবছিলেন যে ৮ ফুটের ভূতের তদন্ত কোথা থেকে শুরু করবেন, ঠিক তখনই রানিমার আমন্ত্রণে আসা হুপিন রাজকুমার বা প্রিন্স হুপিনের ৫ম বংশধরের সাথে তার দেখা হয়। আর এটাই রাজাকে একটি নতুন ধারণা দেয়। তিনি অবিলম্বে গত ১৩ বছরে মারা যাওয়া রাজপরিবারের আত্মীয় স্বজনদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেন। প্রত্যাশাতভাবেই দেখা গেল ৮ ফুটের ভূত রাজপরিবারের সব বংশধরকে মারেনি। এর মানে হলো তাদের শুধু এটা তদন্ত করতে হবে যে গত ১৩ বছরে ৮ ফুটের ভূতের হাতে কারা মারা গেছে। তাহলেই বের করা যাবে যে ৮ ফুটের ভূতের আসলে কার উপর ক্ষোভ আছে। ঠিক যখন তারা দুজন সূত্র খুঁজে পেয়ে উত্তেজিত ছিল, ঠিক তখনই খবর এলো যে রুলিকে সম্ভবত অন্ধ ওঝা অপহরণ করেছে। এদিকে রুলি তার জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে রাস্তার মধ্যে তার বিশেষ জেট পাথরের গুঁড়ো ফেলে রেখে চিহ্ন রেখে দেয়। ভাগ্যক্রমে জিয়াংঝি রুলি রেখে যাওয়া সেই চিহ্ন খুঁজে পায়। এই গেটটির নাম সুইকো গেট। এখান থেকে বের হলেই অন্ধ ওঝা রাস্তানা খুব বেশি দূরে নয়। খুব শীঘ্রই জিয়াংঝে তার দেহরক্ষীদের নিয়ে অন্ধ ওঝার আস্তানায় পৌঁছে যায়। রুলির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করলে সেই রাজকর্মচারী এবং অন্ধ ওঝা দুজনেই না জানার ভান করে খুব অসহায় ভাব দেখায়। রানিমার সম্মানের কথা ভেবে তারা দুজন আপাতত চুপ থাকে। কিন্তু জিয়াংঝে যখন চলে যেতে নিচ্ছিল, ড্রাগন হবার কারণে সে হঠাৎ গরম বাতাসের প্রবাহ অনুভব করে। পরীক্ষা করার জন্য সেও পাল্টা বাতাস ছুড়ে দেয়। আর ঠিক যেমনটা ভাবা হয়েছিল, আড়াল বা পর্দার ওপারে কিছু নড়াচড়া করল।
এরপর দেখা গেল জিয়াংঝে তার দীর্ঘ তলোয়ার তুলে এক কোপে সেই পর্দা সরিয়ে দিল, আর সেই পর্দার পেছনে ছিল একটি গুপ্ত জগৎ। নিচে নেমে দেখা গেল সেটা আসলে বিষাক্ত আগুনের শক্তিতে ভরা এক শয়তানি মন্দির। জিয়াংঝে যখন রুলির কথা জিজ্ঞাসা করছিল, হঠাৎ অন্ধ ওঝার ওপর 8 ফুটের ভূত ভর করল। মুহূর্তের মধ্যে তার অন্ধত্ব জ্বলে গেল এবং তার শক্তিও অবিশ্বাস্যভাবে বেড়ে গেল। দেহরক্ষী সাহায্য করতে এগিয়ে এলে 8 ফুটের ভূত তাকে এক থাপ্পড়ে উড়িয়ে দেয়। পরিস্থিতি দেখে জিয়াংঝে তাকে তাড়াতাড়ি রাজার খবর দিতে পাঠায়। এখন সেখানে শুধু তারা দুজনই রইল। 8 ফুটের ভূত তখন এমন কিছু কথা বলল যা বোঝা যাচ্ছিল না। আমি ভুল দেখেছিলাম। 100 বছর আগে আমার জন্মের সেই দিন আমি তোমাকে মাটিতে পড়ে যেতে দেখেছিলাম, কিন্তু তুমি কেন আমাকে আক্রমণ করছো? ওদের আক্রমণ করছো না কেন? তোমার শত্রু তো আমি নই, তোমার শত্রু তো ওই রাজ পরিবারের রক্তধারা। আসলে এই 8 ফুটের ভূত হলো সেই শিশু যে বহু বছর আগে জিয়াংঝেকে আকাশে উড়ে যেতে দেখেছিল। তাহলে 100 বছর আগে আসলে কি ঘটেছিল? 8 ফুটের ভূতের কথার অর্থ কি? আর একটা ড্র্যাগন এবং একটা ভূতের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে?